মৃত্যুবার্ষিকীতে জিয়ার সমাধিতে শ্রদ্ধা, দুস্থদের মাঝে খাদ্য বস্ত্র বিতরণ। শুধু বিএনপি নয়, ডিসেম্বরে নির্বাচন চায় যুগপৎ আন্দোলনে থাকা সব দল, বললেন সালাউদ্দিন। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত। জুলাই অভ্যুত্থানের চেতনা বিকৃতির অভিযোগ নাগরিক সমাজের। রাজনৈতিক ব্যবসা ঠেকাতে দ্রুত ঘোষণাপত্র প্রণয়নের দাবি। জুলাই মুভমেন্ট সম্পর্কে আমাদের এই ঘোষণাপত্র বা ইত্যাদি আলাপ নতুন করে শুরু করা, পার্টি বাদ, সরকার বাদ, বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ করে করে আমাদেরকে এই লেভেলে আস্তে আস্তে পৌঁছাতে হবে। প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক। 6 সমঝোতা স্মারক সই। দেশের জন্য দায়িত্ব পালনে প্রবাসীদের প্রতি আহ্বান। নাগরিক হিসেবে আমি দায়িত্ব নিলাম যে আমি যাবো, আমার অংশ আমি পালন করবো। আমি চেষ্টা করবো আরো 10 জনকে আমার সঙ্গে করার জন্য, যাতে করে এটা সংশোধন হবে না কেন। এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না, একজনকে দাঁড়িয়েই হয়। স্থল নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত উপকূল, জলোচ্ছ্বাসে বিভিন্ন স্থানে বাঁধে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত, পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কা। আমাদের নদী ভাঙ্গুলির লগে যেই সমস্ত বাড়িঘর ছিল, অনেক বাড়ি তলায় গেছে। থাকারও জায়গা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। কলেজের স্টুডেন্ট আসা যাওয়া করতে একটু ভোগান্তির মধ্যে সৃষ্টি হয়। বিসিবি সভাপতি পদে বুলবুল অধ্যায় শুরু। দায়িত্ব নিয়ে জানালেন পরিকল্পনা, নতুন লক্ষ্যে কাজ করার প্রত্যয়। আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তো আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে দুর্নীতি তদন্ত চায় গণশুনানি আদালত। পরিবেশ প্রকৃতি ধ্বংসে সরকারকে তিরস্কার, পান্থকুঞ্জ উন্মুক্ত করার দাবি। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পোশাক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর নির্বাচনকাল, মুখোমুখি ফোরাম ও সম্মিলিত পরিষদ, ভাবমূর্তি পুনরুদ্ধারের অঙ্গীকার। এই নির্বাচনে ফোরাম জয়ী হলে আমরা বাংলাদেশের পোশাক শিল্প খাতের ব্যাপক পরিবর্তন আনব। বিজিএমইএ সদস্যদের কাছে আমি সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি। প্রধান উপদেষ্টাই চান না নির্বাচন হোক, এই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে কথা বলেন তিনি। পৃথক কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কেবল বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি। শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই হাজির হন ঢাকা মহানগর ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থায়ী কমিটির সদস্যদের পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকার। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। সে হলো ইউনুস, একটা ইউনুস, উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। নেতারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র আর অগ্রগতি রুখে দিতেই হত্যা করা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতাকে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা বলছেন, তিনি যে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশে, সেটিই ছিল প্রথম সংস্কার ভাবনা। তার আলোকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030 এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউ ও হাইকোর্ট মাজারে এসব কার্যক্রমে অংশ নিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার কাছে সঠিক তথ্য নেই বলেই নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করেছেন। সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। এটা ওনার বোঝা উচিত। যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে, এগুলো চলমান প্রক্রিয়া। বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে, সেই বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হবে, এটা আমাদের প্রতিশ্রুতি। খাবার ও বস্ত্র বিতরণে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচন সংস্কারকে মুখোমুখি দাঁড় না করাতে সরকারের প্রতি আহ্বান জানান। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকে বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। এই দেশটি যাতে কর্তৃত্ববাদী শাসনে আর ফিরে না যায়, দেশের মানুষ যাতে সুশাসন পায়, সেজন্য সকলকে নিয়ে 31 দফা কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। দেশের মানুষ গ্রহণ করেছে, সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল গ্রহণ করেছে। আবারও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রামে জিয়াউর রহমানের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি দ্রুত নির্বাচনের দাবি জানান। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, এবং সেটা কোন দল চাই না চাই এটা বড় কথা না। গণতন্ত্রের প্রত্যাশায় বাংলাদেশের মানুষ আছে। বিকৃত হচ্ছে জুলাই অভ্যুত্থানের মূল চেতনা। অভ্যুত্থানের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে তাই দ্রুত ঘোষণাপত্র প্রণয়ন করা প্রয়োজন। বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র গণ আকাঙ্ক্ষার সনদ শীর্ষক এই সংলাপে উঠে আসে এসব বক্তব্য। বক্তারা বলেন, ঘোষণাপত্র না হলে জুলাই পরিণত হবে রাজনৈতিক ব্যবসায়। তাই নতুন বাংলাদেশ নির্মাণে দ্রুতই জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জরুরি। আমাদের এখানকার বিদ্যমান যে স্টেকহোল্ডারগুলো আছে, স্পেসিফিক্যালি পলিটিক্যাল স্টেকহোল্ডার, দে আর ফেইলিং টু থিংক অ্যাবাউট। জুলাই গণ অভ্যুত্থানের আগুন এখনো বুকে ধারণ করে জনগণ, কিন্তু সেই আগুনের তেজ দিন দিন কমে যাচ্ছে। এই তেজকে জিইয়ে রাখতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। বিকেলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র গণ আকাঙ্ক্ষার সনদ নামে এক সংলাপে এমন মত প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণীর সচেতন নাগরিক সমাজ। এই মাফিয়াদের কাছ থেকে যাচ্ছি জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, যে গণ স্পিরিট ছিল, সেইটার ঘোষণাপত্র। সংলাপে উপস্থিত ছিলেন লেখক, চিন্তক, সাংবাদিক ও শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, এরই মধ্যে জুলাইকে অনেকে বাঁকা চোখে দেখা শুরু করেছে। তাই জুলাইয়ের লক্ষ্য, উদ্দেশ্য ও পরবর্তী পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন জরুরি। এখন আমরা যখন প্রোক্লামেশন মিস করেছি, এখন যখন জুলাই চার্টার হবে বা যে একটা ঘোষণাপত্রের কথা বলছি, সরকার ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে 30 দিনের মধ্যে তারা দেবেন, যে ভাবি যে ফর্মে আসুক না কেন হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগ থাকবে। কোনো মোমেন্টাম চলে গেছে, কোনো দুনিয়া শেষ হয়ে গেছে এবং কিয়ামত হয়ে গেছে, দুনিয়া কখনো ফিরে আসবে না, সেরকম হয় না। বক্তারা বলেন, নানা জটিলতা ও চাপের কারণে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র প্রণয়নে ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক দলগুলো যে যার স্বার্থে জুলাই আকাঙ্ক্ষা ব্যবহার করতে চায়। ঘোষণাপত্র প্রণয়ন করা না হলে জুলাই অভ্যুত্থান পরিণত হবে রাজনৈতিক ব্যবসায়। তাই গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ গঠনে জুলাই ঘোষণাপত্র প্রণয়নে জোর দেন বক্তারা। ঘোষণাপত্র নিয়ে যে সমস্যা আমরা এখন ফেস করছি, সেই সমস্যার প্রথম বিন্দু হলো এটা যে আমরা এই যে সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সে একটি প্রোক্লেমেশনের আওতায় এটা করতে পারে নাই। জুলাই মুভমেন্ট সম্পর্কে আমাদের এই ঘোষণাপত্র বা ইত্যাদি আলাপ নতুন করে শুরু করা, পার্টি বা সরকার বা বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ করে করে আমাদেরকে এই লেভেলে আস্তে আস্তে পৌঁছাতে হবে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন নির্দিষ্ট কোনো দলের তাড়না নয়, সকলকে সম্মিলিতভাবেই ঘোষণাপত্র প্রণয়নে কাজ করার আহ্বান জানান বক্তারা। এটা তখনই মোটামুটি একরকম বাস্তবায়ন করে ফেলা নাকি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বচ্ছতার ভিত্তিতে জনশক্তি রপ্তানির উপর জোর দেন প্রধান উপদেষ্টা। এদিকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন তিনি। একই দিনে ব্যবসায়ীদের সাথে অন্তর্বর্তী সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাপান সফরের তৃতীয় দিনে ব্যস্ত সময় অতিবাহিত করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। অন্তর্বর্তী সরকার প্রধানকে কাছে পেয়ে নানা প্রশ্ন করেন প্রবাসীরা। আমরা মারা গেল দেখতে পারি আমাদের সন্তানরা নিরাপদে ঘরে ফেরত এসেছে। তো রাষ্ট্র হিসেবে আমরা কবে বাংলাদেশের থেকে সেই সিকিউরিটিটা পাবো? মতবিনিময় সভায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দুটো চুক্তির আওতায় বিপুল সংখ্যক লোক নেবে জাপান। স্বচ্ছতার ভিত্তিতে জনশক্তি রফতানির উপর জোর দেন তিনি। আজকে দুটো চুক্তি শুরু হয়েছে, দুটো চুক্তির অধীনে 1 লক্ষ করতে হবে। আমাদের যেটা বললেন, এই 1 লক্ষ তো শেষ হবে না, সেটার প্রয়োজন অনেক বেশি, অনেক বেশি। আমরাও চেষ্টা করবো যাতে দিতে পারি। আমি তারা খুব পরিচ্ছন্নভাবে কাজটা করতে চাচ্ছে, আমরাও চাই আমাদের লোকজন পরিচ্ছন্নভাবে এখানে আসতে পারে। কারণ মাঝখানে কোনো কেউ, মাঝখানে কোনো বকরা ইত্যাদি শিকার না হয়। প্রবাসীদের দেশের জন্য দায়িত্ব পালনের আহ্বান জানান ডক্টর ইউনূস। বরং আমি দেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব আছে। আমি এখান থেকে যেটা দেখছি, আমি দেখছি এটা ঠিক হচ্ছে না। কাজে নাগরিক হিসেবে আমি দায়িত্ব নিলাম যে আমি যাবো, আমার অংশ আমি পালন করবো। আমি চেষ্টা করবো আরো 10 জনকে আমার সঙ্গে করার জন্য, যাতে করে এটা সংশোধন হবে না কেন। এই সংশোধন করার ব্যাপারে এটা সারা দেশ লাগে না, একজন উঠে দাঁড়ালেই হয়। এর আগে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেখানে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। প্রধান উপদেষ্টা আহ্বান জানান স্বপ্নবাজ হওয়ার। চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে সৃজনশীলতা বিকাশের পরামর্শ দেন তিনি। I do not seek jobs because jobs takes away my creativity. I'm not looking for employment. Unemployment doesn't mean anything to me. That's how I was born, as an entrepreneur. But the school taught me to learn so that I can get a good job. So my orientation is, if I don't get a job, I'm useless. I'm a failure. I said, that's not true. Not for making money. Only purpose in business today is making money. I said, no, that's not what it is. Business is a wonderful tool. But the question is, what do you use it for? এই দিনে ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান নতুন বাংলাদেশ গড়তে জাপানের বিনিয়োগকারীদের পাশে চাইলেন। লামিয়া তিথি, যমুনা নিউজ। জাপানের সাথে 6 সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে সব সমঝোতা স্মারক সই হয়েছে। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি দেবে টোকিও। প্রধানমন্ত্রী ইশিবাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। এর আগে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছলে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রধান। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস বাংলাদেশ ও জাপানের সম্পর্কের স্মৃতিচারণ করেন। বৈঠকে উভয় পক্ষ একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনে যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। Personally, I have long association and deep engagements with Japanese partners for decades through microfinance, social business,
and educational collaboration. জাপানের প্রধানমন্ত্রী ইশিবা অধ্যাপক ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা সংস্কারমূলক পদক্ষেপে জাপানের সমর্থন জানান। এ সময় অধ্যাপক ইউনুস বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। We reiterate our firm commitment to our shared vision of a free, open, peaceful, and inclusive Indo-Pacific for the shared prosperity of all. To realize this vision, Bangladesh is ready to forge partnership and cooperation with Japan to ensure maritime safety and security, freedom of navigation, sustainable use and management of marine resources, promote enhanced connectivity, and combat transnational organized crimes in the Indo-Pacific region. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দ্বিপাক্ষিক বৈঠকে জাপানের সাথে 6 সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ। ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন ও অনুদান হিসেবে $106 কোটি দেবে টোকিও। এছাড়া অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে প্রায় $42 কোটি। এদিকে জয়দেবপুর থেকে ঈশ্বরদীকে ডুয়েল গেজ ডাবল রেলপথে উন্নীত করতে $64 কোটি এবং বৃত্তির জন্য অনুদান হিসেবে আরো $42 লাখ দেবে জাপান। বাংলাদেশ ও জাপানের এই বৈঠকে দক্ষ মানব সম্পদ সহ জনগণের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি ও সাংস্কৃতিক সম্পর্কে জোরদারে সম্মত হয়েছেন দুই নেতা। প্রধানমন্ত্রী ইশিবাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। লামিয়া তিথি, যমুনা নিউজ। বাংলাদেশ উপকূল অতিক্রম করল বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি। এর প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। জলোচ্ছ্বাসে ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ তলিয়ে গেছে উপকূলের নিম্নাঞ্চল। পানিবন্দী মানুষ, বিচ্ছিন্ন অনেক এলাকা, ব্যাহত নৌযান চলাচল, পাহাড় ধসের শঙ্কায় পার্বত্য অঞ্চলে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলেছে প্রশাসন। দুদিন ধরে আকাশের মন ভালো নেই। অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। স্বাভাবিকের চেয়ে উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত নিম্নাঞ্চল, দমকা হাওয়ায় বিপর্যস্ত উপকূলীয় জনপদ। ঝড়ো হাওয়ায় গাছপালা উপড়ে যাওয়ার জোগাড়। বঙ্গোপসাগরের কোলঘেঁষা জনপদ নোয়াখালী, জোয়ারের তোড়ে কোম্পানিগঞ্জ ও হাতিয়ার 3টি নদী তীরবর্তী বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, সড়ক সবই হাঁটু পানির নিচে। চলতি মৌসুমে সর্বোচ্চ 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এ অঞ্চলে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। বৈরী আবহাওয়ার কারণে হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপের সাথে বন্ধ রয়েছে সারা দেশের নৌ যোগাযোগ। বৈরী আবহাওয়া রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এখানে যে ফেরি কপোতাক্ষ রয়েছে, ফেরি কপোতাক্ষ এখানে বুঝতে পারে না। আবহাওয়ার কারণে ফেরি আটকে হয়েছে, চলাচল বন্ধ। এখানের মধ্যে বরাদ্দ হওয়ার পরে যারা আসে ওদের কিন্তু অনেকটা কষ্ট হয়। দুদিনের ঝড়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনপদও। কয়েক ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়েছে উপকূলীয় জেলা বরগুনা। পানির তোড়ে ভেঙেছে মানিকখালী ও উত্তর ডালভাঙ্গা এলাকার বেড়িবাঁধ। প্লাবিত কয়েকশো পরিবার। বৈরী আবহাওয়ায় নাকাল দ্বীপ জেলা ভোলার নদী তীরবর্তী মানুষ। বিধ্বস্ত ঘরবাড়ি, মাথা গোজার ঠাঁই হারিয়ে বিপাকে উপকূলবাসী। ঝালকাঠিতেও প্লাবিত নিম্নাঞ্চল, ভেসে গেছে পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদী পারের সড়কও। সবকিছু কষ্ট দুঃখ করতে আসি, আমাকে থাকারও জায়গা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। কালকে আমাদের 200-250 মহিষ চলে গেছে, আমরা নদীতে চলে গেছে। কিছু কিছু মহিষ গরু মানুষে উদ্ধার করছে। ঝড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র, ঢেউয়ের তোড়ে পতেঙ্গায় আছড়ে পড়েছে 2টি জাহাজ। এদিকে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে তলিয়েছে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়াসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। সাগরের করা ছিল এবং ইঞ্জিন সহ সব স্টেপে কিন্তু জাহাজে ছিল। ওইভাবে বাতাসের তীব্রতার কারণে, স্রোতের কারণে এটাকেও পাথরে আশ্রয় ফেলছে। এখানে বাতাসের গতির কারণে মানে ওটা বাঁচতে বাঁচতে এদিকে চলে আসে। বৈরী আবহাওয়ায় পাহাড়ের নীল আকাশও কালো মেঘের দখলে। পাহাড় ধসের শঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে পার্বত্যাঞ্চলে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় ঢাকায় 196 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকালকে আমাদের ল্যান্ড ক্রস করেছে উপকূলীয় এলাকা, সেটা গভীর নিম্নচাপাকারী আমাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। বৃষ্টির যে ধারাটা অব্যাহত আছে সারা দেশে, সেই ধারাটা অব্যাহত থাকতে পারে, কিন্তু বৃষ্টির পরিমাণটা সারা দেশে কমে আসতে পারে কিছু।
সমুদ্র বন্দরগুলোয় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে নিউ মার্কেট ও মিরপুরের বাসিন্দারা বেশি দুর্ভোগে পড়েছেন। বৃষ্টি কমলেও পানি না নামায় কষ্ট পোহাতে হচ্ছে তাদের। আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আরও 2-3 দিন অব্যাহত থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ক্রমান্বয়ে কমে আসবে বৃষ্টিপাতের পরিমাণ। গত 24 ঘন্টায় ঢাকায় 196 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির রেকর্ড করা হয়েছে। গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাত পেয়েছি 196 মিলিমিটার, যেটা হয়তো আজকে আরও পরিমাণ কমে আসতে পারে, কিন্তু সারাদিনে বৃষ্টির একটা সম্ভাবনা আছে। আজকে 30 তারিখ এবং 31 তারিখ সারাদিনে মোটামুটি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অংশে। তবে 1 তারিখ বা 2 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে বৃষ্টির প্রবণতা এবং পরিমাণ অনেকটা কমে আসে, আবহাওয়া একটা উন্নতি হয়ে যেতে পারে। ফারুক আহমেদের 9 মাসের অধ্যায় শেষে বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভাতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত করা হয়েছে নাজমুল আবেদিন ও সহসভাপতি ফাহিম সিনহাকে। দায়িত্ব নিয়ে বুলবুল জানান, সভাপতি হিসেবে খেলতে চান টি-20 ইনিংস। বলেন, ক্রিকেটের উন্নতিতে কাজ করাই হবে মূল লক্ষ্য। বৃহস্পতিবার দিনব্যাপী নাটকীয়তা। বিসিবিতে আবারও আসছে পরিবর্তন। একদিনের ব্যবধানে অবসান হলো সব নাটকীয়তার। দেশের ইতিহাসে 18তম বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিকেল 5টার দিকে প্রজ্ঞাপন জারির পরই একে একে বিসিবিতে আসেন বুলবুল সহ অন্যান্য পরিচালকরা। এরপর এক বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে দায়িত্ব পান সাবেক এই অধিনায়ক। একই সভায় সিনিয়র সহসভাপতি হিসেবে নাজমুল আবেদিন ফাহিম ও সহসভাপতি হিসেবে নতুন দায়িত্ব পান ফাহিম সিনহা। সভা শেষে গণমাধ্যমের সামনে আসেন নবনির্বাচিত সভাপতি। কতদিনের জন্য এই দায়িত্ব পেলেন, আসে সেই প্রশ্ন। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন এবার সভাপতি হিসেবে খেলতে চান টি-20 ইনিংস। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই। নাজমুল হোসেন পাপনের পর আর্থিক অনিয়মের অভিযোগ ছিল ফারুক আহমেদের বিরুদ্ধেও। অনেকবার আশ্বাস দিলেও 21 বছরেও হয়নি সিএফও নিয়োগ। এবার কি হচ্ছে তবে? পাশাপাশি নবনির্বাচিত সভাপতি জানালেন কাজ নিয়ে নিজের পরিকল্পনা। প্রথম মিটিংয়ে আমরা বেশ কিছু ইমার্জেন্সি ডিসিশন নিতে যাচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে সিএফও নিয়োগ, এইচআর আমাদের এইচআর একটা প্লে বুক তৈরি করা, এবং সাথে সাথে আমরা লিগ্যাল ডিপার্টমেন্ট খোলার চেষ্টা করছি। প্রায়োরিটির নাম্বার 1 হচ্ছে দেশের ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আমরা অনেক বছর ধরে আমরা বলে চলেছি যে বাংলাদেশের, আমরা জানেন 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পাই, তখন আমরা প্রমিস করেছিলাম আইসিসির কাছে, আমাদের যে পেপারটা ছিল যেখানে বাংলাদেশ ক্রিকেটের আমরা ডিসেন্ট্রালাইজ করব বা আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে। সো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে যেতে চাই। প্রথমে কাউন্সিলর, তারপর পরিচালক হিসেবে বিসিবিতে মনোনীত করা হয় আমিনুল ইসলামকে। এর আগে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ। তাতেই বিসিবি সভাপতি পদের দায়িত্ব হারান ফারুক। এবার নতুন সেই পদে নতুন লক্ষ্যে কাজ করার প্রত্যয় আমিনুল ইসলাম বুলবুলের। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভড অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা কখনো করিনি, করবও না। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রতীকী নির্দেশনা দিয়েছে গণশুনানি আদালত। পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প সংশোধনের পূর্ব পর্যন্ত পার্কের সংযোগ সড়কের সকল কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। পার্কের নিরাপত্তা রক্ষায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যবস্থা নিতে বলেছে গণশুনানি আদালত। দুদককে এই প্রকল্পে দুর্নীতি তদন্ত করতে বলেছে এই প্রতীকী আদালত। রাজধানীর কেন্দ্রে কারওয়ান বাজারে এক টুকরো সবুজ ছিল পান্থকুঞ্জ পার্ক, কিন্তু উন্নয়নের থাবায় পার্কটি এখন ধ্বংসপ্রায়। বড় একটা অংশ দিয়ে দেয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষকে। সেই অংশের সব গাছ কেটে সেখানেই চলছিল র্যাম্পের কাজ। পার্ক ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। তারা 167 দিন ধরে অবস্থান নেয়। তবে শুক্রবার সেই পার্কেই অনুষ্ঠিত হলো গণশুনানি। মামলার বাদী আন্দোলনের কর্মীরা তাদের বক্তব্য তুলে ধরেন। প্রকল্পের অজুহাতে পান্থকুঞ্জে গাছ কাটার কারণে পাখি, বাদুড় ও পতঙ্গদের মৃত্যু, প্রজননে ব্যাঘাত ঘটানো ও আশ্রয়হীন করা। বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কেন
এই প্রাণ প্রকৃতি পরিবেশ সংহারী হয়ে উঠলো, সেটাও বিজ্ঞ আদালতের কাছে আমরা আর্জি জানাতে চাই। মামলার সাক্ষীরা পার্কটি ধ্বংসে সরকারের বিভিন্ন সংস্থা কিভাবে ভূমিকা রেখেছে তার পক্ষে সাক্ষ্য দেন। প্রকল্প বাতিল চাইনি, আমরা চেয়েছি যে লিঙ্ক সড়কটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে সেই সড়কটা বাতিল, যার সাথে কন্ট্রাক্ট হয়েছে তারাই নাই, তাহলে এই প্রকল্প অবশ্যই রিভিশন করা সম্ভব। আন্দোলন কর্মীদের বক্তব্য, সাক্ষীদের বক্তব্য শেষে রায় ঘোষণা করেন গণশুনানি আদালতের 5 বিচারক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে যে সকল দুর্নীতি ও অব্যবস্থাপনা আজকের শুনানিতে প্রমাণিত হয়েছে, তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে, সেই বিষয়ে দুর্নীতি দমন কমিশন সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করা হচ্ছে। আজকের আদালত বিবাদী পক্ষের হেন আইন অমান্য করার প্রবণতার কারণে আমরা ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করছি এবং তিরস্কার করছি। অবহেলা জনিত হত্যার কারণে বাংলাদেশ দণ্ডবিধি আইনে যেহেতু শাস্তির বিধান রাখা হয়েছে, সেহেতু উক্ত আইনে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইজিপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করা হয়েছে। আজকে বিবাদী পক্ষ এখানে উপস্থিত না থাকায় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণশুনানি আদালত রায়ে বলেন, কেবল বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষা করতেই প্রকল্পটি নেওয়া হয়েছে। এই প্রকল্পের দুর্নীতি তদন্ত করতে হবে। সরকার এই প্রকল্পে পরিবেশ আইন লঙ্ঘন করেছে, প্রাণ প্রকৃতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে জানায় গণশুনানি আদালত। পান্থকুঞ্জ উদ্যানে 2000 গাছ কেটে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটানোর কারণে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জনসমক্ষে প্রকাশ করার জন্য পরিবেশ মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হলো। পান্থকুঞ্জ উদ্যানে জনগণের অবাধ প্রবেশ ও আইন শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। মামলার নিষ্পত্তি করে আন্দোলনকারীদের অবস্থান তুলে নেওয়ার আদেশও দেয় গণশুনানি আদালত। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি। বিকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতারা বলেন, মব জাস্টিসের নামে লুটপাট ও ভাঙচুর চলছে। যারা নতুন দল গঠন করে মব জাস্টিসের নামে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আগামীকাল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে, যারা মব জাস্টিস করছে, যারা মানুষের ব্যক্তিগতভাবে বাড়িতে চাঁদা যাচ্ছে, আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রমাণ করুন যে আপনারা নিরপেক্ষ সরকার। পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনকাল, মুখোমুখি ফোরাম ও সম্মিলিত পরিষদ। এরই মধ্যে শেষ প্রচার প্রচারণা। টেকসই ও রাজনীতিমুক্ত বিজিএমইএ গড়তে দেয়া হচ্ছে প্রতিশ্রুতি। সবার আশ্বাস সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। প্রার্থীরা বলছেন, সংগঠনটির হারানো ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে, দেখতে হবে ব্যবসায়ীদের স্বার্থ। প্রায় 10 মাস ধরে স্থবির বিজিএমইএ। পরিবর্তিত অবস্থায় তৈরি হয় নেতৃত্ব শূন্যতা। আগামীকাল শনিবার পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচন মাঠে 76 প্রার্থী। ফোরাম প্যানেল থেকে লড়ছেন 35 জন। দেওয়া হচ্ছে পোশাক খাতকে শক্ত অবস্থানে নেবার প্রতিশ্রুতি। এই নির্বাচনে ফোরাম জয়ী হলে আমরা বাংলাদেশের পোশাক শিল্প খাতের ব্যাপক পরিবর্তন আনব। বিজিএমইএ সদস্যদের কাছে আমি সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি। গার্মেন্টস শিল্পে চলমান সংকট থেকে উত্তরণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিশ্রুত তরুণ নেতৃত্ব। এই ইয়াং প্যানেল কিন্তু এমন না যে কেউ এক্সপিরিয়েন্স না, সবাই কিন্তু মিনিমাম 10 বছরের এক্সপিরিয়েন্স গার্মেন্টস ট্রেডে। আলটিমেটলি এটা আমাদের বিজিএমইএ। ডেফিনেটলি নির্বাচন হওয়াটা উচিত। তখন হয় কি, ভোটারদের রাইটস এক্সারসাইজ করা হয়। যারা লিডারশিপ ছিলেন, হোয়াট এভার দ্য রিজন মে বি, আমাদের কেন জানে মনে হচ্ছে আমাদের উই ডিডন্ট হ্যাভ এনি এজেন্সি। আমাদের কষ্টগুলো অথবা ফ্রাস্ট্রেশনগুলো বিভিন্ন সরকার অথবা তুলে ধরা হতো না। উই টু সাফার ফর দ্যাট। শিল্প মালিকদের ভরসাস্থল বিজিএমইএ, সেই সংগঠনকে সক্রিয় করতে হবে। ফোরামের থেকে যারা নির্বাচিত হবে অথবা ফোরাম যদি বিজিএমইএ পরিচালনার দায়িত্ব পেতে পায়, তাহলে অবশ্যই
যে মালিকদের স্বার্থ সংরক্ষণ করবে, মালিকদের সাথে সাথে শ্রমিকরা যেন ভালো থাকে সেই কাজগুলো করবে। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিরতিহীন চলবে ভোট। মোট ভোটার 1864 জন। একযোগে ঢাকা এবং চট্টগ্রামে চলবে ভোট গ্রহণ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গাজায় আবারও অনিশ্চয়তায় পড়ল যুদ্ধবিরতি। ইসরায়েল সমর্থিত মার্কিন প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে বিবিসি। প্রস্তাবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো সমাধান না থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে হামাস বলে দাবি করে সংবাদ মাধ্যমটি। এছাড়াও পরিকল্পনায় উপেক্ষা করা হয়েছে মূল দাবিগুলোকে, অভিযোগ হামাসের। তবে বিস্তারিত কোনো কারণ দর্শানো হয়নি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলা হচ্ছিল চুক্তিটি কার্যকর হলে কমপক্ষে 60 দিনের যুদ্ধবিরতি হতে পারে উপত্যকায়। এর আগে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি উইটকফের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিল হামাস। পাকিস্তানের 2 প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর 12 সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে প্রাণ গেছে 4 সেনা সদস্যের। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় টহল দিচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পাল্টা গুলি বর্ষণে নিহত হয় 6 বিচ্ছিন্নতাবাদী। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান সেনাবাহিনীর 4 সদস্য। এছাড়া চিত্রাল জেলায় সেনা অভিযানে প্রাণ গেছে আরও 1 সন্ত্রাসীর। এর আগে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে নিষিদ্ধ ঘোষিত ফিতনা আল হিন্দুস্তান সংগঠনের 5 সদস্যের। আফগানিস্তান এবং ইরান সীমান্তবর্তী অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর শক্ত আস্তানা। সাম্প্রতিক সময়ে এসব এলাকায় অভিযানের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান সেনাবাহিনী।